देखा तेनू पहली पहली बार वे होने लगा दिल बेकरार वे रब मैनू की हो गया दिल जानिए हाय मैनू की हो गया। জিন, তোমার পুত্রধন কোথায়? সে গতকাল তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আমার প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর করেছে। সেটা কি তুমি জানো? তুমি কি তাকে ভালো হতে বলবে না? স্বামীর কথা শুনে জিন চিন্তিত বদনে বসে আছেন। স্বামীর নেই তিনিও চান তার ছেলে বদলাক, রাজনীতি মারামারি ছেড়ে একজন দায়িত্বশীল পুরুষে পরিণত করুক নিজেকে। কিন্তু তার ছেলে কিছুতেই এই পথ থেকে একদম সরে আসছে না। ভাইজান আজ বাসায় আসলে আমরা সবাই মিলে জাঙ্কুকের সাথে কথা বলি। যেভাবেই হোক ওকে এসব থেকে দূরে রাখতে হবে। বৌমা এসব শুনলে কি ভাববে সেই চিন্তায় আমার মাথা ঘুরছে। কোথায় তোমার ছেলে? কোন একটা মিটিং এ যাবে বলে বাসা থেকে বেরিয়ে গেছে সকালেই। বাহ, সকালে বেরিয়ে গেছে অথচ এখন সন্ধ্যা হতে চললো, কিন্তু সেই নবাব এখনো বাসায় আসেননি। সে কি সারা জীবন এভাবে গায়ে হাওয়া লাগিয়ে দিনাতিপাত করবে বলে সিদ্ধান্ত নিয়েছে? তাকে বলে দিও বসে বসে খেলে রাজার ভান্ডারও নিঃস্ব হয়ে যায়। আহ, এভাবে বলছো কেন? রাগ না করে ওকে সবাই মিলে বুঝিয়ে বলি আগে, তারপর দেখো ও কি করে, তারপর না হয় দোষারোপ করো। আমি এখন বাহিরে যাব, বাসায় ফিরবো 10টার দিকে। তোমার পুত্রধন আসলে আমাকে খবর দিও। ভাইও আজ তাড়াতাড়ি আসবে, ভাই আসলে তাকে বলে রেখো। চা শেষ করে বেরিয়ে গেল মিস্টার নামজন। আন্টি, তুমি আজকের পর থেকে আর বোয়াল মাছ রান্না করো না। তোমাদের নতুন বউয়ের বোধহয় বোয়াল মাছে অ্যালার্জি আছে। সুগার কথা শুনে জিমিন বেশ অবাক হয়েছে। ও এই বাড়ির কাউকেই বলেনি ওর বোয়াল মাছে অ্যালার্জি আছে। আন্টি ওর জন্য ভালোবেসে বোয়াল মাছ ভুনা করেছিল, তাই ও না করতে পারেনি। এক টুকরা মাছ খেয়েছিল আর তাতেই ওর পুরো শরীর ফুলে গিয়েছিল। তবে কাকতালীয়ভাবে ড্রেসিং টেবিলের উপর অ্যালার্জির ওষুধও পেয়েছিল ও। সেটা খাওয়ার পরেই ওর অ্যালার্জি কমে গেছে। এখন জিমিন বুঝতে পারছে সুগা কোনোভাবে বুঝতে পেরেছিল ওর সমস্যা হচ্ছে আর সেই ওষুধ রেখেছিল। কিন্তু জিমিন এটা বুঝতে পারছে না সুগা জানলো কিভাবে। কি কও বাবা, আমারে তো নতুন বউ একবারও কইল না তার বোয়াল মাছে অ্যালার্জি। আমারে একবার কইলে আমি বোয়াল মাছ রান্নাই করতাম না। ও নতুন বউ, তুমি আমারে কইবা না? না আন্টি, আমার তেমন কিছু হয়নি। আপনি এত উদ্গ্রীব হবেন না তো। আপনি আমার জন্য কত ভালোবেসে রান্না করেছেন, কিন্তু আমি সেটা খাবো না, এটা কিভাবে হয়? হোক না একদিন অ্যালার্জি, তবুও তো আপনার হাতের মজার রান্না খেতে পারলাম। জিমিনের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন যিশু। আন্টি, আজকের পর থেকে বোয়াল মাছ, পুঁই শাক, বাদামের তৈরি যে কোনো খাবার বাসায় তৈরি করবেন না। আপনাদের নতুন বউয়ের এগুলাতে অ্যালার্জি আছে। এবারও জিমিন চমকায়। এত কিছু সুগা কিভাবে জানলো সেটা ভেবেই ওর মাথা ঘুরছে। বেটা, তোমার চাচু আর তোমার আব্বু লিভিং রুমে আছে, তোমাকে ডাকছে তারা। কোনো সমস্যা আম্মু? দুই অভিভাবক একসাথে হয়েছে যে, ঘটনা কি কঠিন কিছু? তেমন কিছু না, তুমি চলো আমার সাথে। জিনের পিছু পিছু জাঙ্কুক লিভিং রুমে ঢুকলো। আরে বাস, দুই নেতা একসাথে, এমনটা সচরাচর দেখা যায় না। আজকের এই মুহূর্তটা ক্যামেরা বন্দি না করলেই নয়। জাঙ্কুক নিজের ফোন বের করে কয়েকটা ছবি তুলল। তোমাকে ক্যামেরাম্যানের কাজ করার জন্য এখানে ডাকা হয়নি। মিস্টার নামজুনের গম্ভীর কণ্ঠ শুনে জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকালো। কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার দিকে। বাবার মন পড়ার চেষ্টা করছে। কয়েক মুহূর্ত পর বুঝতে পারলেন ভদ্রলোক ওর উপর রেগে আছেন। কি ব্যাপার, মেয়র সাহেবের কি মুড সুইং করছে নাকি? ঘন্টাখানেক আগেই দেখলাম কয়েকজনের সাথে হেসে হেসে কথা বলতে, কিন্তু এখন মুখটা পেঁচার মতো করে আছে। কাহিনী কি? জাঙ্কুক বেটা, এভাবে নিজের বাবাকে পিন্স মারতে নেই। জানো তো তোমার বাবা একটু ইমোশনাল। তোমার পিন্সের ভার সহ্য করতে না পেরে হয়তো বাড়ি থেকে বেরিয়ে যাবে। তখন জিন আবার দিশেহারা হয়ে ওকে খুঁজে বেড়াবে।
ওকে চাচ্চু, আমি সাইলেন্ট মোডে চলে গেলাম। ভাইয়া, আমি সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতে তোমাকে এখানে থাকতে বলেছি, কিন্তু তুমি আমার কথা না ভেবে এই উজবুকের পক্ষ নিয়ে কথা বলছো। ভেরি ব্যাড ভাইয়া। আচ্ছা বল, আমিও সিরিয়াস হয়েই তোর কথা শুনবো। জাংকুক বেটা, স্থির হয়ে বসো। চাচ্চুর কথা মতো জাংকুক সিঙ্গেল সোফায় গিয়ে বসে পড়লো। আগামী দিনগুলো কিভাবে কাটাবে সেটা ভেবে দেখেছো, নাকি এমন বাউন্ডলে হয়েই দিন পার করতে চাইছো? আমাকে কোন দিক থেকে তোমার বাউন্ডলে মনে হয়? আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে আমি সময় দিই। ব্যবসা প্রতিষ্ঠানে সময় দাও না, আড্ডা দাও সেখানে। কিছু দুপেয় বানর সাথে নিয়ে সেখানে কিচিরমিচির করো বেশিরভাগ সময়। ব্যবসা কিভাবে করতে হয় সেটা তোমার জানা আছে? আম্মু, আব্বু এসব কি বলছে দেখছো? অসহায় চোখে তাকালো জাংকুক তার মায়ের দিকে, কিন্তু জিন জাংকুককে অবাক করে দিয়ে চুপচাপ বসে থাকলো। তোমার আম্মুও জানে আমি ভুল কিছু বলছি না। শোরুম ব্যবসার জায়গা, সেখানে আড্ডা দিতে তোমার লজ্জা করে না? সেখানে একদল বকাটেদের দেখে কাস্টমার অন্য শোরুমে চলে যায়। শহরে কি আড্ডা দেওয়ার জায়গার অভাব পড়েছে? তাছাড়াও প্রতিদিন কারো না কারোর সাথে মারামারি করছো। এমন কোনো দিন নেই যে তোমার নামে অভিযোগ আসে না আমার কাছে। কেন? আমি কখনোই কারোর সাথে মারামারি করি না। হ্যাঁ, যারা অন্যায় করে শুধু তাদেরকেই মারি। তুমি ভালো করেই জানো অন্যায়ের প্রশ্রয় আমি দিই না। আর কিছু বলার আছে তোমার? কেন, নিজের অপরাধের ফিলিস্তি শুনতে ভালো লাগছে না নাকি? আমি জানতে চাই, কবে বদলাবে তুমি? পড়াশোনা তো করলেই না, একটা বিজনেস ধরিয়ে দিলাম, সেটাতেও মনোযোগ দিচ্ছ না। এসবের থেকে গুন্ডামি করতে কমফোর্টেবল ফিল করো, তাই না? তবে আর নয়, বিয়ে করেছো, ঘরে বউ রেখে গুন্ডামি করতে দিচ্ছি না আর। হয় রাজনীতি, নয় বিজনেস, যে কোনো একটা বেছে নিতে হবে তোমাকে। এবং সেই সাথে গুন্ডামিও ছাড়তে হবে, ছাড়তে হবে অসৎসঙ্গ। আজকেই এই বিষয়ে তোমার সাথে আমি শেষ কথা বলছি। আমার কথা না শুনলে এরপর তোমাকে বাড়ি ছাড়তে হবে বলে দিলাম, এবং বৌমাকে ছাড়াই তোমাকে এই বাড়ি ছাড়তে হবে। আমি বৌমাকে তোমার মতো কাণ্ডজ্ঞানহীন ছেলের সাথে কোথাও যেতে দেব না। মিস্টার নামজুন যথাসময়ে মুখ্যম কথাটা বললেন, কারণ তিনি জানেন তার ছেলে তেকে ছেড়ে কোথাও যাবে না। তিনিও চান তার ছেলে এই বাড়িতেই থাকুক, তবে ছেলেকে ভয় দেখানোর সুযোগটা তিনি ছাড়লেন না। নামজুন, তুই একটু থাম, আমি কথা বলছি জাংকুকের সাথে। জাংকুক বেটা, তুমি যদি রাজনীতি করতে চাও তবে করতে পারো, কিন্তু সেক্ষেত্রে বিজনেসও তোমাকে মন দিয়ে সামলাতে হবে। আর যখন তখন কারোর সাথে মারামারি করা যাবে না। আমরা সবাই চাই তুমি স্বাভাবিক জীবন যাপন করো। তুমি বিজনেস করতে চাইলে সব রকম সহযোগিতা আমরা করব। সমাজের 8-10টা পরিবারের মতো তোমার পরিবার নয়। এখানে তুমি ভালো কাজের সাপোর্ট সব সময় পাবে। আমি বলি কি, তুমি রাজনীতির চিন্তা বাদ দিয়ে বিজনেসে মনোনিবেশ করো। এতে নিজের পরিবার, বৌমাকে পর্যাপ্ত সময় দিতে পারবে, কিন্তু রাজনীতি করলে সেটা পারবে না। কিন্তু চাচ্চু, আমি রাজনীতি করতে চাই, আর আমি এখন অনেকের কাছেই পরিচিত মুখ। আমি যদি রাজনীতি আর বিজনেস একসাথে সামলাতে পারি, সেক্ষেত্রে কি তোমাদের কোনো সমস্যা আছে? ছোটবেলা থেকেই পরিবারের গুরুজনদের রাজনীতি করতে দেখে এসেছি। রাজনৈতিক কাজে কখনো তোমাদের সাথে, কখনো একাই অংশগ্রহণ করেছি। সেখানে কিভাবে আমি রাজনীতি না করে থাকবো বলো? যেখানে আমার রক্তেই রাজনীতি, সেখানে এসব ছেড়ে কিভাবে থাকবো আমি? আমি রাজনীতিও করব, পাশাপাশি বিজনেসও সামলাবো। তবে হ্যাঁ, আব্বুর ভাষায় যেটা গুন্ডামি সেটা করব না, কিন্তু চোখের সামনে কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ অবশ্যই করব। আর মেয়র সাহেবের দিকে কেউ কুনজর দিলে, তাকে হিংসে করে তার ক্ষতি করার চেষ্টা করলে তাকে ছাড়বো না, এ কথা বলে রাখলাম। আর মেয়র সাহেব, বুদ্ধির গোড়ায় একটু তেল দিন। বুদ্ধি বলতে আর কিছুই অবশিষ্ট নেই আপনার মধ্যে, নইলে একবার চিন্তা করে দেখতেন আপনার ছেলে কখনোই গরিব, দুঃখী কিংবা অসহায় মানুষের সাথে খারাপ আচরণ করেনি। সবসময় তাদের সাহায্য করার চেষ্টা করেছে। কেবলমাত্র তাদেরকেই আমি প্রতিহত করেছি যারা আপনার ক্ষতি করতে চেয়েছে। লিভিং রুমের সকলেই বুঝলো জাংকুক রেগে গেছে, কারণ ও যখন রেগে যায় তখনই তার বাবাকে আপনি সম্বোধন করে।
জাঙ্কুক কারো অনুমতির তোয়াক্কা না করে রুম থেকে বেরিয়ে গেল। দেখলে জিন, তোমার ছেলের কাজ, ও কাউকে সম্মান করতে জানে না। আমাদের কোনো কথাই রাখলো না সে। ও আমাদের যথেষ্ট সম্মান করে, আমাদেরও উচিত ওর সিদ্ধান্তকে সম্মান করা। ও তো ভুল কিছু বলেনি, ছোট থেকে রাজনীতি দেখে বড় হয়েছে, ওর রক্তে রাজনীতি। তোমরা যেখানে রাজনীতি করছো সেখানে ওকে কেন আটকাতে চাচ্ছ? তুমি কি ভেবেছো আমরা চাইলেই ও রাজনীতি ছাড়বে? তুমি যদি ছেলেকে রাজনীতিতে নাই আনবে তবে নিজে কেন রাজনীতি ছাড়লে না? আব্বা চেয়েছিলেন আমরা ইতালিতে গিয়ে সেটেল হই। তুমি সেদিন কোনো কথা শোনোনি। সেদিন তুমি আব্বার কথা শুনলে আজ আমার ছেলে এই নোংরা রাজনীতিতে জড়াতো না। তুমি ভালো করেই জানো আমি রাজনীতি পছন্দ করি না, তবে সুযোগ থাকা সত্ত্বেও কেন রাজনীতিতে জড়ালে? আজ তুমি আমার ছেলেকে বলছো ও গুন্ডামি করে। ও কখনোই গুন্ডামি করেনি, ও শুধু তোমার শত্রুদের নিধন করেছে, যারা সুযোগ পেলেই তোমাকে শেষ করে দিতে চায়। সবকিছু জানার পরেও কেন অন্ধ হয়ে থাকো? এতই যদি ছেলেকে ভালোবাসো তবে চলো সব ছেড়ে ছুড়ে ইতালিতে চলে যাই। এতে আমার ছেলেও স্বাভাবিক জীবন ফিরে পাবে, তোমাকে নিয়েও আমার সবসময় চিন্তায় থাকতে হবে না। আজ জিন স্বামীর ওপর রেগে গেছেন। তিনি চান জাঙ্কুক রাজনীতি ছাড়ুক, কিন্তু তিনি এটাও জানেন মিস্টার নামজুন যতদিন রাজনীতি করবেন ততদিন জাঙ্কুকও রাজনীতি ছাড়বে না। মিস্টার নামজুন জানেন তার স্ত্রী ভুল কিছু বলছে না। তিনি যদি ইতালি সেটেল হতেন তবে জাঙ্কুক আজ এই পথ বেছে নিত না, তবে তিনি এত সহজে হাল ছাড়বেন না। ছেলেকে রাজনীতি থেকে না ফিরিয়ে আনা পর্যন্ত চেষ্টা চালিয়েই যাবে। সুগা বাবা, আজ তোমার পছন্দের ফ্রুট সালাদ করছি, এখন একটু খাইবা? আমাকে দিতে পারো, কিন্তু তোমাদের নতুন বউকে দিও না, মধুতে ওর অ্যালার্জি আছে, তার জন্য বরং মধু ছাড়া কোনো স্যালাড বানিও। জিমিন সুগার কথা শুনে অবাকের চরম পর্যায়ে। ও কিছুতেই বুঝতে পারছে না সুগা এসব কথা কিভাবে জানলো। ও নতুন বউ, সত্যি তোমার মধুতে অ্যালার্জি আছে? আমারে আগে কও নাই কেন? তুমি যেগুলা খাইবা না আমারে আগে থেকেই কইয়া দিবা। তুমি না কইলে আমি কেমনে জানমু? জিমিন চিন্তিত বদনে মাথা নাড়াই। ও একটা চিন্তাই করছে, সুগা এত কিছু কিভাবে জানলো। দিদি ভাই, তুমি কি রান্না করতে জানো? জানি দাদু, আপনি কি খাবেন বলেন, আমি রান্না করে দেব। তুমি কালকে আমাদের জন্য হাঁসের মাংস রান্না করবে। দাদু ভাইয়ের হাঁসের মাংস পছন্দের। দাদু ভাই বোধ হয় কাল রাতেই চলে যাবে। যাওয়ার আগে ওর পছন্দের খাবারগুলো তুমি আর জিজু মিলে বানাবে। ঠিক আছে দাদু। জাঙ্কুক রুমে এসে কিছুক্ষণ গুম হয়ে বসে থাকলো। তেকে দেখেও কিছু বলল না। সবকিছু কিভাবে সামাল দেবে সেটাই চিন্তা করছে ও। রাজনীতি করে বিজনেস সামলানো ওর জন্য কঠিন হয়ে যাবে, কিন্তু বিজনেস ও ছাড়তে চায় না। দাদুর স্বপ্ন ছিল এই বিজনেসটা একদিন বড় হবে ওর হাত ধরে, তাই এই বিজনেস অন্য কারোর হাতে দেওয়ার ইচ্ছে জাঙ্কুকের নেই। না, যত যাই হোক না কেন আমি পিছু উঠবো না। রাজনীতির পাশাপাশি বিজনেসও সামলাবো, তাতে যতই পরিশ্রম হোক না কেন। ও মা, এ তো দেখছি বদ্ধ উন্মাদ। আগে জানতাম এই বদলোকটা শুধু পাগল, এখন উন্মাদের সাথে আমাকে এক ঘরে রাত কাটাতে হয়। জাঙ্কুকের একা একা কথা বলতে দেখে তে ভয় পাই। গত কয়েকদিন জাঙ্কুককে এভাবে একা কথা বলতে দেখেনি ও। তের কথা শুনে টনক নড়ল জাঙ্কুকের। ওর দিকে নিষাক্ত চোখে তাকিয়ে বলে, শুধুই কি এক ঘরে ঘুমাও? বলো এক বিছানায় আমারই বুকে তোমার রাত কাটাতে হয়। এখন নতুন বউ জন্য তোমাকে ছাড় দিচ্ছি, যাক আর কয়টা দিন, তখন দেখবে এই উম্মাদের সাথে আর কি কি করতে হয়। তের দিকে তাকিয়ে চোখ মারলো জাঙ্কুক। জাঙ্কুকের কথা শুনে তে লজ্জায় মুখ নিচু করে রাখলো। শুনুন, আমি কাল ঢাকা যাচ্ছি, হয়তো আগামী 3 মাসের মধ্যে বাসায় আসবো না। আপনি কলেজ মিস দেবেন না, এখানে সকল সুযোগ সুবিধা পাবেন পড়ার জন্য। গাড়িতে করে কলেজে যাবেন, আর এখানে টাকা রেখে যাচ্ছি, প্রয়োজনে খরচ করবেন। টাকা লাগবে না আমার। যদি লাগে তখন কি করবেন? আম্মুর কাছ থেকে নেব। যতদিন এই বাড়িতে আছেন ততদিন আপনার সব দায়িত্ব আমার।
তাই না চাইলেও আপনাকে নিতেই হবে। আপনার আম্মুর কাছ থেকে টাকা নিয়ে আমাদের ছোট করবেন না, আশা করি আমি। য- যতদিন আছি মানে? মানে আমি আপনাকে মুক্তির পথ করে দিতে যাচ্ছি। কাউকে জোর করে তার মনের বিরুদ্ধে কোনো সম্পর্কে জড়িয়ে রাখতে চাই না আমি। যেহেতু আগে জানতাম না আপনি অন্য কারোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তাই ভুল করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এখন যখন সবকিছু জানি, তখন আপনার পায়ে বেরি পড়াতে চাই না। যেহেতু আমি বাসে থাকবো না, সেহেতু আপনি মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন। আর যখন চাইবেন তখনই আপনাকে মুক্তি দিতে আমি রাজি। শুধু আমাকে একবার ডাকবেন, আমি এসে আপনাকে মুক্তি দিয়ে যাব। তবে যতদিন আপনি আমার স্ত্রীর অধিকারে আছেন, ততদিন আপনার সকল দায়িত্ব আমাকেই পালন করতে হবে, এবং আপনি না চাইলেও এটা আমাকে করতেই হবে। সুগার কথা শুনে জিমিন কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। ওর জীবন কঠিন সমস্যার দিকে মোড় নিচ্ছে, সেটা ও অনুধাবন করতে পারছে। কি করে এই সমস্যা থেকে বেরিয়ে আসবে সেই পথ জানা নেই ওর। সেদিন বগুমুকে বলেছিল মন দিয়ে সংসার করতে। ও আগে কখনোই বগুমের কথা অমান্য করেনি, এখনো করতে চায় না। ও বগুমের কথা রাখতে সংসারটা করতে চায়, কিন্তু এই মানুষটা যে মুক্তি দিতে চাইছে, ও তো মুক্তি চায় না। এক ভাঙাচোরা হৃদয়ের মানুষের কথা রাখতে আরেক শান্ত স্নিগ্ধ মানুষের সংসারে বাধা পড়তে চায়। কিন্তু কিভাবে করবে এইসব? আমি আপনার কাছে সময় চেয়েছিলাম, মুক্তি চাইনি। দিন না আমাকে কিছুদিন সময়। আপনি চাইলেই সময় নিতে পারেন, কিন্তু ফলাফল একই থাকবে। আমি জানি কাউকে সত্যিকারের ভালোবাসলে অন্য কাউকে তার জায়গায় বসানো যায় না, যেটা আপনিও কখনো পারবেন না, আর আমিও পারিনি। তাই অযথাই সময় চেয়ে নিজেকে কষ্ট দেবেন না। আপনি হয়তো নিজের কষ্ট সহ্য করতে পারেন, কিন্তু আমি পারি না। সুগার কথা শুনে জিমিন ওর দিকে তাকাই। শেষের কথা দিয়ে কি বোঝাতে চাইলো সুগা? কার কষ্ট হলে সে সহ্য করতে পারে না, তার নিজের কষ্ট নাকি জিমিনের? বুকে কামড় অনুভব করতে জাঙ্কুক তের দিকে তাকাই। ও তেকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়েছিল। কি ব্যাপার, এভাবে কামড়াকামড়ি করছো কেন? ক্ষুধা লেগেছে? এভাবে জড়িয়ে রাখলে আমার শরীর ব্যথা হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারছি না, ছাড়ুন আমাকে। আমার নিঃশ্বাসেই তুমি বেঁচে থাকবে, তাই তোমার নিঃশ্বাস না নিলেও চলবে। আর প্রতিদিন তোমাকে মেসেজ দেওয়ার জন্য আমি কাউকে পাঠিয়ে দিব, তাই এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। বদলো, তার নিঃশ্বাসে নাকি আমি বাঁচবো? এটা কি কখনো হয়? বাপের জন্ম এমন কথা শুনিনি। বাপের জন্মে শোনোনি, স্বামীর জন্মে শোনো। এরকম আরো অনেক কথাই আছে যেগুলো বাপের জন্মে শোনোনি, কিন্তু স্বামীর জন্মে শুনবে। স্বামী হিসেবে সেই কথাগুলো তোমাকে শোনানোর দায়িত্ব আমার, আর স্বামী হিসেবে অনেক কিছু করার দায়িত্বও আমার। সেগুলো হবে ধীরে ধীরে। বদলোক একটা। জানি তো বউ, এবার ঘুমাও। তে বুঝলো জাঙ্কুক ওকে কিছুতেই ছাড়বে না, তাই আর কিছু না বলে ঘুমানোর চেষ্টা করলো জাঙ্কুকের বুকে।